ওরে পিরিতি কাঠলের আঠা সেই আঠা সেই আঠা সেই আঠা লাগলে পরে ছুটে না বলে মালে মালে গুলে পিরি কইর না বলে মালে মালে গুলে পিরি কইর না ওরে পিরিতি কাঠলের আঠা করতেই সব নবী যার প্রেমে দুলে খাবি করতে এই সব যার প্রেমে দুলে খাবি হ্যাঁ বাবা আমি ওকে অনেক ভালোবাসি তুই ওকে ভালোবাসিস হ্যাঁ বাবা সত্যি সত্যি লাগে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোরা দুজন একসাথে দাঁড়া তোদেরকে আমি 100টায় গেতে দিয়ে দেবো তুই ওকে ওই মালাটা পরিয়ে দে দিব হ্যাঁ আমি কি করবো তুই ওকে পরিয়ে দে তোদের সামনে খুব বিপদ আছে যদি কোনো বিপদ করিস তাহলে ওই পাগলা বাবাকে স্মরণ করবে তোদেরকে আমি উদ্ধার করে নেব ওরে পিরিতি কাঠলের আঠা ওরে পিরিতি কাঠলের আঠা সেই আঠা সেই আঠা সেই আঠা লাগলে পরে ছুটে না আচ্ছা বন্ধু যাই তাহলে তুমি কি করবে মালা এমন করে বলো না মালা মালা তুমি শুনতে চাচ্ছ আমি কি করব হ্যাঁ মালা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে সারা জীবন আমি তোমার কবরের পাশে বসে শুধু মালা মালা বলে চিৎকার করব থাক আর চিৎকার করতে হবে না এবার চলো আমরা চলে যাই তাহলে চলো সিপাহ সালাম মক্কাকে পাঠিয়েছিল কবিরাজের বাড়িতে এখন পর্যন্ত সে ফিরে আসছে না এর কারণ আমি বুঝতে পারছি না ফিরে এসেছি জনাব কবিরাজকে আমি সঙ্গে এনেছি আসসালামু আলাইকুম জনাব ওয়ালাইকুম আসসালাম বলুন জনাব এই অসময় আবার আমাকে কেন ডেকে শোনো কবিরাজ বলুন জনাব আমার একমাত্র কন্যা শাহজাদি মালার ভীষণ অসুখ এই মুহূর্তে তাকে ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করতে হবে যে বলেন এই অসুখ ভালো করাই তো হচ্ছে আমার কাছে এখন ওই মালাকে ডাকুন আমি দেখে তাকে জার ভু দিয়ে সুস্থ করে দিই বাস তোমার কথা অনুযায়ী আমি তাই করছি আই কে আছিস আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে দরবারে পাঠিয়ে দে
ডেকেছেন? আমি জানি তুমি অসুস্থ, কিন্তু আসতে এত বিলম্ব হলো কেন মা? আব্বা হুজুর, আমি তো অসুস্থ নই, আমি তো এইমাত্র খেয়ে দিয়ে আসলাম। শোনো, এদিকে দাঁড়াও। এই যে দেখো, কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। তোমার কি অসুখ করেছে? তুমি কবিরাজকে খুলে বলো। আব্বা হুজুর, এই তো আমি সুস্থ আছি, আমার তো কোনো অসুখ হয়নি। অসুখ হয়নি বললেই চললো, সমস্ত শরীর জুড়ে অসুখ একেবারে কিটকিট কিটকিট করছে। জনাব, আপনি একটু বাহিরে অপেক্ষা করুন, আমি যার ভূতে তার সমস্ত অসুখ দূর করে দিচ্ছি। শালা গোলাম খা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আপনি আমার সঙ্গে চলে আসো। চলুন। আমি পরস্পর জানতে পেরেছি কাসেম নাকি বাদশার একমাত্র সন্তান। শাহজাদি মালাকে ভালোবেসেছে, এই তো ভাবছি পরের ছেলের জন্য আমাদের বিপদ হতে পারে। স্বামী, আপনি কি বলছেন? কাসেম কেন পরের ছেলে হতে যাবে? ও তো আমারই ছেলে। ঠিক বলেছ আয়েশা, কাসেমকে যে আমরা ছোট থেকে খুলে পিঠে করে মানুষ করেছি, কাসেম তো পরের ছেলে নয়, কাসেম যে আমাদেরই সন্তান। তাই তো কাসেমকে পরের ছেলে বলে তোমার মনে বড্ড আঘাত দিয়ে ফেলেছি, তাই না? সর্দার বাড়ি আছো, মালিক সর্দার, এই মালিক সর্দার, মালিক সর্দার বাড়ি আছো। কে? কি মনে করে এই গরিবের দুয়ারে বৎসবীর এই যে বৎসবে পূর্বে যে সন্তান দিয়েছিল সেই সন্তান আবু কাসেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। তার পূর্বে আমি একটি বার জানতে চাই, আমার কাসেমকে অপরাধ করেছে, তার জন্য বাদশা আদেশ করেছে আমার কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। মালিক সর্দার, তোমার আবু কাসেম যে অপরাধ করেছে সেই অপরাধ তুমি শুনতে চাইছো? কাসেম মালাকে ভালোবাসে। কাসেম যদি মালাকে ভালোবাসে, মালা তো কাসেমকে ভালোবাসে, তাই যদি হয়ে থাকে তাহলে দুজনে তো সমান অপরাধী। অপরাধ, কারণ মালা হবে গোলাম খার। গোলাম খা, আজ শুধু তুমি আমার বাড়িতে এসছো বলে নইলে তুমি যে মুহূর্তে কাসেমকে বাড়ি থেকে তাড়াবার কথা উত্তর করেছিলে, তোমাকে ঠিক সেই মুহূর্তে তোমার মা থামুরে ঘুল ঢেলে কাঁধ আর পিঠে চড়িয়ে আমার বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিত। গোলাম খা, আমি না, আমি তো পরীক্ষা পাস করেছি মা। সত্যি তুমি আমার লোক? আর জানো মা, বলো। পরীক্ষায় যে পাস করেছি, এখন আমি কি করবো তুমি জানো? কি করবে? এখন আমি তোমার জন্য লাল টুকটুক একটা শাড়ি এনে দেবো তোমাকে। আমার জন্য? আর আব্বা, তুমি ভালো আছো তো? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কি জানো না আমি যে পরীক্ষায় পাস করেছি? আচ্ছা। আর পরীক্ষা পাস করেছি ঠিকই, কিন্তু তোমার জন্য আমি একটা পাঞ্জাবি আর পায়জামা নিয়ে। কিন্তু তুমি টাকা পাবে কোথায়? ওমা বলো। আব্বা তো ঠিকই বলেছি, টাকা কোথায় পাবো? কেন? শোনো, আব্বা দেবে? অবশ্যই আমার আব্বা আমাকে টাকা দেবে, সেই টাকা দিয়ে আমি তোমাকে লাল টুকটুক তাই হবে। এবার তুমি খেয়ে বিশ্রাম করো। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে দাও না মা। তাহলে চলো। দেখি সেনাপতি গোলাম খা, এই গরিবের বাড়িতে কি হেতু আগমন? আসুন না, এই গরিবের বাড়িতে 4টা শাক ভাত খেয়ে যাবে। চলো মা। তুই কি করে ভাবলে তোদের বাড়িতে খাবার আমি খাবো? সকলে বাড়িতে এসেছেন। তাই নাকি? আমার কি বলতে চাও? তোমার ওই সন্তানকে তাড়িয়ে দেবে কিনা? বলছি তো
আমার কাসেমকে বাড়ি থেকে তাড়াবো না। ফের যদি বাদশাহ আমির আদেশ করে তাহলে বাদশাহ আমিরকে বলে দেবে একদিন এই লাঠি দ্বারা এই মিশর জয় করে বাদশাহ আমিরকে আমি মস্তকে বসেছিলাম, প্রয়োজন হলে আবার সে লাঠি দিয়ে ছুঁড়ে ফেলবো ওই অনেক সর্দার, আমার হুকুম ছিল না বলে আজ তোর বাড়ি থেকে আমি খালি হাতে বেরিয়ে যাচ্ছি। খোদার কসম, আবার আমি আসবো সেদিন তোদেরকে আমি দুনিয়ার মুখ থেকে দাঁড়াও শিবশালা গোলাম খা, তোমার হয়তো জানা নেই যে লাঠিয়াল মালের সন্তানের সামনে চেতলে শুধু তোমার গলাটাই ফেটে যাবে। যাও, সেদিনের অপেক্ষায় লাঠিয়াল মালের সন্তান এই লাঠিয়াতে প্রস্তুত থাকবে। তোরও জানা নেই আমি সেনাপতি গোলাম খা, ইয়াদ রাখবি, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। শিবশালা গোলাম খার হয়তো জানা নেই যে লাঠিয়াল মালের সন্তানের হাতে এই লাঠি থাকতে পৃথিবীর কারোর সাধ্য নেই যে আমার একমাত্র সন্তান কাসেমের কোনো ক্ষতি করে। শিবশালা গোলাম খা, আমি তোমাকে পাঠিয়েছিলাম মালেক সর্দারের বাড়িতে। তুমি আমার এই রাজ্যের সেনানায়ক বীর বিক্রম কাপুরুষের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না জনাব। শিবশালা গোলাম খা, আমি মিশরের বাদশা আমির, এই মুহূর্তে আমি তোমাকে অভয় দান করলাম, তুমি নির্ভয়ে খুলে বলো। জনাব, আপনি যে আদেশ দিয়ে আমাকে পাঠিয়েছিলেন সেই আদেশ মালেক সর্দার তুলে মারিয়ে দিয়েছে জনাব। কি বললি? আমার দেওয়া আদেশ সামান্য একটা মালেক সর্দার ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। জনাব, শিবশালা গোলাম খা, তোমার বাহুতে কি শক্তি ছিল না? তোমার কোটি দশে কি তরবারি ছিল না? তুমি পারলে না ওই বাদির বাচ্চাকে শৃঙ্খলিত করে আমারই রাজ দরবারে নিয়ে আসতে? বাধ্য জনাব, আমি বাধ্য, শুধু আপনার হুকুম ছিল না বলে জনাব। হুকুম হুকুম হুকুম। শিবশালা গোলাম খা, জনাব, এই মুহূর্তে আমি তোমাকে হুকুম করলাম, আবারও তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে ছুটে যাবে ওই মালেক সর্দারের বাড়িতে। তারপর ওই বাদির বাচ্চাকে লোহ শৃঙ্খলিত করে আমারই রাজ দরবারে নিয়ে আসবে। এ হলো বাদশা আমিরের হুকুম। মালেক সর্দার তোমাকে হুকুম দিয়েছে তোকে এবং তোর সন্তানকে বেঁধে আনার জন্য। আজ বাদির বাচ্চা কাসেমকে আমি যেখানেই পাবো সেখান থেকে শৃঙ্খলিত করে দরবারে আমি নিয়ে আসবো। এই আমার